ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আজকে আগের দিন আমরা যে কাজটা স্টার্ট করেছিলাম, আমি আগের দিন শুধুমাত্র তোমাদের মেকানিক্যাল অ্যাডভান্টেজ এই পার্টটা বুঝিয়েছিলাম। মেকানিক্যাল অ্যাডভান্টেজ, মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ ইকুয়াল টু কি তাহলে একটু বলে দিই। সেটা হচ্ছে লোড বাই এফোর্ট। মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়াল টু কি? তাহলে হলো লোড বাই এফোর্ট। এখন মনে করো একটা আমি এক্সাম্পল দিচ্ছি। মনে করো একটা মেশিন আছে, এরকম এরকম একটা মেশিন আছে, ঠিক আছে। এই মেশিনটা দিয়ে আমি একটা 1 কিলো নিউটন 1 কিলো নিউটন ফোর্সকে উঁচু করছি। 1 কিলো নিউটন ফোর্সকে আমি উঁচু করছি। আমি এখানে ইনপুট ফোর্স দিচ্ছি 25 নিউটন, 250 নিউটন, না 25ই থাক, 250 হলে বেশি হয়ে যাবে। অর্থাৎ একটা মেশিন আছে, তাতে আমি 25 নিউটন ইনপুট দিচ্ছি, আমি এখানে পাচ্ছি কি 1 কিলো নিউটন আমি এখান থেকে লিফট করছি। ব্যাপারটা কিরকম দেখো, এই মেশিনটা কিরকম হতে পারে। এরকম একটা হতে পারে, এরকম একটা রড, ঠিক আছে। এই রকম জায়গায় একটা হিঞ্জ পয়েন্ট আছে, এরকম জায়গায় হিঞ্জ পয়েন্ট আছে। এইখানে লোড হিসেবে এই 1 কিলো নিউটনটা দেওয়া আছে, এটাকে আমার উপরের দিকে তুলতে হবে। তাহলে এখানে আমি এফোর্ট কত দিচ্ছি? 25 নিউটন। দেখো এইটার মেশিনটা এবার, সেটা এই মেশিন না হোক, অন্য কোনো মেশিন হোক, যা হোক, ঠিক আছে। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত হবে দেখো। মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়াল টু লোড বাই এফোর্ট। লোড কত আছে? 1 কিলো নিউটন। আর এফোর্ট কত আছে? 25 নিউটন, ঠিক আছে। এটা হলো উপরে 1 কিলো নিউটন, এটা হচ্ছে 25 নিউটন। আচ্ছা, কিলোকে এমনিতে নিয়ে আসলে হবে কি 1000 নিউটন বাই 25 নিউটন। ভালো করে খেয়াল করো, আমি এই পার্টটা মুছে দিই, এই পার্টটাকে মুছে দিই, এটা থাক। এখন দেখো 25 নিউটন নিচে আর উপরে 1000। দেখো আমরা 1 কিলোগ্রাম, যেটা 1 কিলোগ্রাম বলি না, 1 কেজি যেটা, 1 কেজি যেটা বলি, সেটা দেখো এই কে এর পরিবর্তে 1000 করি গ্রাম। আমাদের চলতি ফিরতি যেটা লাগে 1000 গ্রামে 1 কিলোগ্রাম হয়, সেটা তো আমরা জানি। তাহলে এটাও 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, সেখানেও 1 কিলো নিউটন মানে 1000 নিউটন। এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এবার যদি আমি 25 দিয়ে এটাকে কাটি, তাহলে কত হলো 40। আর নিউটন নিউটন দেখো কেটে গেল, তাহলে 40। তার মানে এই মেশিনটা, যে মেশিনটা দিয়ে আমি এই লোডটাকে লিফট করছি, তুলছি ওপরের দিকে, সেই মেশিনটার মেকানিক্যাল অ্যাডভান্টেজ হয়ে গেল আমার 40। আমি এখানে লিখে রাখি যে মেশিনটার মেকানিক্যাল অ্যাডভান্টেজ 40। মেকানিক্যাল অ্যাডভান্টেজ 40, ঠিক আছে। আচ্ছা, এখন এখন দেখো একটা কথা তোমরা ভাবো, এইটাকে আমি এইখানটায় রাখছি ভালো করে বোঝানোর জন্য, এটাকে আমি এই জায়গাটাতে রাখছি, এই জায়গাটাতে এরকম আছে। এগুলো সব মুছে দিই, আমার হাতে শুধু আছে এইটা, মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ ইকুয়াল টু 40। এখন এই জায়গাটাতে লোডটা বসানো আছে, আর এই জায়গায় আমি এফোর্ট দিচ্ছি, এটা এফোর্ট, আর এটা হচ্ছে লোড। লোড ইজ ইকুয়াল টু কত ছিল? 1 কিলো নিউটন। এফোর্ট ইজ ইকুয়াল টু কত ছিল? 25 নিউটন। এটা বাই এটা করে আমরা এটা পেয়েছি। এবার একটা জিনিস খেয়াল করো,
এইখান থেকে যখন এটা মনে করো খানিকটা উপরের দিকে উঠেছে, এই জায়গাটাতে উঠেছে, এখান থেকে খানিকটা উপরের দিকে উঠেছে, এখন এই জায়গাটাতে আছে বক্সটা, এই লোডটা এখানে আছে, এখানে পড়ে যাওয়ার কেসটা ভেবো না, এখন এখানটাতে আছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখান থেকে কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে আর এখান থেকে কতটুকুনি ডিসপ্লেসমেন্ট হয়েছে, এটা খেয়াল করো যে আমার কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে এখানে আর কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে এখানে। এবার এইটাকে আমরা ওয়াই দিয়ে ডিনোট করলাম, এটাকে আমরা এক্স দিয়ে ডিনোট করলাম। তাহলে এখানে একটা নতুন টার্ম এখানে আসবে, ভেলোসিটি রেশিও। ভেলোসিটি রেশিও ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি ডিস্টেন্স। ভালো করে পয়েন্টটা নোট করো, পয়েন্টটা নোট করো। ভেলোসিটি রেশিওর ফর্মুলা ডিস্টেন্স, ডিস্টেন্স ডিস্টেন্স traveled by effort by, বা ট্রাভেলডের জায়গায় মুভড লিখতে পারো, বাই ডিস্টেন্স মুভড বাই লোড। এফোর্ট কিন্তু বেশি ডিস্টেন্স ট্রাভেল করেছে, লোড কিন্তু অল্প একটু ডিস্টেন্স ট্রাভেল করেছে, ঠিক আছে। এবারে এই এক্স এর ভ্যালু আমি তোমাকে দিয়ে দিলাম যে 100 সেন্টিমিটার, আর ডিস্টেন্স ট্রাভেল এটা দিলাম 8 মিটার। 8 মিটার, এখানে একটা ডেটা আছে, ডেটা শিটটা থেকে বলছি আমি, 8 মিটার আর 100 সেন্টিমিটার, ঠিক আছে। 1 মিটার এটা হচ্ছে 100 সেন্টিমিটার, এটা হচ্ছে 8 মিটার। এখন দেখো ভেলোসিটি রেশিও কি বেরোবে, ডিস্টেন্স ট্রাভেলড বাই এফোর্ট, মানে এইটা 8 মিটার, মিটার, বি কেয়ারফুল, মিটার। 100 কিন্তু সেন্টিমিটার আছে, 100 কিন্তু সেন্টিমিটার আছে। তাহলে এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে 0.1 মিটার, তাহলে এর তলায় 0.1 মিটার, ঠিক আছে। এখন মিটার মিটার তো ক্যান্সেল আউট, এটার ভ্যালু করলে তোমরা দেখতে পাবে 80 হবে, কোনো একক থাকবে না। অর্থাৎ ভি আর যেটা, তারও কিন্তু কোনো একক নেই। অর্থাৎ এম এ তার যেরকম কোনো একক ছিল না, ভিআর মানে ভেলোসিটি রেশিও, ভিআর মানে ভেলোসিটি রেশিও, নোট করে নাও খাতায়, ভিআর মানে ভেলোসিটি রেশিও, লিখে দিচ্ছি। ভেলোসিটি রেশিও, ঠিক আছে, এটা হলো ভেলোসিটি রেশিও। তাহলে ভেলোসিটি রেশিও আমার কত বেরোলো এখানে, বলো বলো, একজন বলো। স্যার 80। 80 বেরিয়েছে, ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারলাম যে তোমরা শুনতে পাচ্ছ। আচ্ছা এখানটাতে আমি ভেলোসিটি রেশিও 80 লিখে রাখলাম, ক্লিয়ার। আচ্ছা এখন দেখো, এখন দেখো এটাকে মুছে দিই, তোমাদের লেখা নিশ্চয়ই হয়েছে, আর একটু টাইম দিই, লিখে নাও খাতায়। ঘরটায় বিশাল গরম, ঠিক আছে, তাহলে মুছে দিলাম। তাহলে ভেলোসিটি রেশিও, ফুল ফর্ম ভেলোসিটি রেশিও ভিআর, ডিস্টেন্স ট্রাভেলড বা মুভড বাই এফোর্ট বাই ডিস্টেন্স মুভড বাই লোড, ঠিক আছে। অর্থাৎ ওপরে বড়টা থাকবে, নিচে ছোটটা থাকবে। আচ্ছা এবার এই দুটোর মধ্যে একটা জিনিস তোমরা খেয়াল করো, যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ হোক অথবা ভেলোসিটি রেশিও হোক, মেকানিক্যাল অ্যাডভান্টেজ হোক অথবা ভেলোসিটি রেশিও হোক, এদের ভ্যালু কিন্তু, ভ্যালু এটা কিন্তু
মোর দেন ওয়ান, মোর দেন ওয়ান, এটা খেয়াল করো। যদি কখনো ভুলে যাও যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ ইকুয়াল টু কি লোড বাই এফোর্ট না এফোর্ট বাই লোড, কোশ্চেনটার মধ্যে সঙ্গে সঙ্গে খেয়াল করবে যে দেখবে যে আমরা অল্প বল দিয়ে বেশি একটা ভারী জিনিসকে তুলতে চেষ্টা করি, ঠিক আছে? তার মানে কি, যে আমাদের অল্প বল দিচ্ছি তার মানে সেটাকে নিচে রাখবো, আর বেশি যেটা ইয়ে করাচ্ছি, লিফট করছি, সেটাকে ওপরে রাখবো, তাহলে এই সংখ্যাটা একের থেকে বড় আসবে। আবার যদি ভি আর ভুলে যাও যে কে ডিস্টেন্স ট্রাভেল বাই কে, তখন তোমরা দেখবে যে কে বেশি ট্রাভেল করেছে, ঠিক আছে? তাহলে দেখবে যে এফোর্ট বেশি ট্রাভেল করছে, অথচ লোড সেখানে অল্প একটুখানি মুভ করছে। তাহলে তখন ডিস্টেন্স মুভ বাই এফোর্ট বাই ডিস্টেন্স মুভ বাই লোড, যে ফর্মুলাগুলো লিখিয়েছিলাম সেইগুলো যদি দেখতে থাকো আর আমার কথাটা যদি শুনতে থাকো, তাহলে কিন্তু তোমরা এই কথাগুলো আশা করি বুঝতে পেরেছো। তাহলে 1 নম্বর পয়েন্ট, ভ্যালু কি মোর দ্যান ওয়ান, দেখো এখানে 40 এখানে 80। 2 নম্বর পয়েন্ট দেখো, নো ইউনিট, এগুলো কিন্তু খেয়াল রেখো, এগুলো কিন্তু ক্লাস 11-এর মেকানিক্সের একটা বড় পার্ট, প্লাস এগুলোই আবার ভোকলেট বা পরবর্তী স্টেজে আসে। নো ইউনিট, দেখো এখানে কোনো একক নেই, কারণ মেকানিক্যাল অ্যাডভান্টেজ ছিল দুটো ফোর্সের অনুপাত, ফোর্স বাই ফোর্স। এইখানে ফোর্স হিসেবে কি ছিল, লোড, এখানে ফোর্স হিসেবে কি ছিল, এফোর্ট। তাহলে এর ইউনিট ছিল নিউটন, এর ইউনিটও ছিল নিউটন, দুটো কেটে গিয়ে নো ইউনিট। ভেলোসিটি রেশিওর ফর্মুলা কি ছিল, ভেলোসিটি রেশিওর ফর্মুলা ছিল ডিস্টেন্স মুভড বাই এফোর্ট, তার মানে ওটা একটা ডিস্টেন্স, তার ইউনিট ছিল মিটার। ডিস্টেন্স মুভড বাই লোড, তার ইউনিটও মিটার, এটা কেটে গিয়ে দেখো নো ইউনিট। তাহলে এম এ বাই ভিআর এটা কিন্তু কোনো একক নেই, এম এ আর ভিআর এর। এখন দেখো একটা মেশিন, তার এফিসিয়েন্সি বলে একটা কথা আছে, এটা সিম্বলটা তোমরা দেখো একটুখানি আজীব মতো হতে পারে, এন এর মতো একটু বড়, এই দেখো এন তার একটু বড়, এন এর মতো একটু বড়, এটাকে বলা হয় ইটা। এটা এফিসিয়েন্সি কে চিহ্নিত করা হয়। এফিসিয়েন্সি কি আমি বলছি, এটাকে এটা দিয়ে এফিসিয়েন্সি কে চিহ্নিত করা হয়। কিরকম ব্যাপারটা দেখো, এই ইটাটা কি, মনে করো যে এটা একটা মেশিন, ইলেকট্রিক্যাল মেশিন কোন একটা, ভাবো তুমি এখানে ইনপুটে দিচ্ছ, দেখা গেল যে 1000 ওয়াট, 1000 ওয়াট, তাহলে আউটপুটে পাচ্ছ 1000-ই কি পাবে? এখান দিয়ে এ যাই কাজ করুক না কেন, সে হিট দিক বা অথবা ফ্যান চালাক ঘোরাক বা যা হোক, আলো দিক যা দিক, 1000 ওয়াটের সমান সমান কি আমি এখানে পাবো? পাবো না, কম পাবো। আমরা ধরে নিলাম যে এটা 800 ওয়াট পেলাম, বাকি 200 কোথায় গেল? বাকি 200 কোথায় গেল? বাকি 200 এই মেশিনটা যে কাজ করছে তার নিজের জন্য তো খরচ করতে হবে। একটা লোককে তুমি বাজার করতে দিলে, 100 টাকা দিয়ে বাজার করতে দিলে, যাও বাজার করে বাড়িতে মালটা নিয়ে আসো, তাহলে লোকটা যাতায়াতের খরচটা কে দেবে? তাই তো? তাহলে যাতায়াতের খরচ হিসেবে 10-10-20 টাকা তার হচ্ছে ভাড়া। এবার তার যদি আরো 10 টাকা চার্জ হয়, তাহলে 30 টাকা বাদ দিলে 70 টাকার সে কিন্তু বাজার কিনবে, সে কিন্তু হিসেব করে নেবে যে 10 টাকার আমার রাখতে হবে হাত খরচ, আর 10-10-20 টাকা আমার ভ্যান ভাড়া, রিক্সা ভাড়া, তাহলে 70 টাকার সে কিন্তু বাজার নিয়ে বাড়িতে আসবে। তাহলে 70টা হলো আউটপুট হলো, আর তাকে দেয়া হয়েছে 100, তাহলে এক্ষেত্রে আমার হলো 70% এফিসিয়েন্সি। এটার ক্ষেত্রে কি হবে? তা আমরা সবকিছুই দেখো এরকমই হয়, আমরা যে ইনপুট দিই যে কোনো মেশিনে, যে কোনো মেশিন, যে কোনো মেশিন, ঠিক আছে? তোমাদের যে ফ্যান আছে বাড়িতে, অথবা যে
যে কোনো একটা ইলেকট্রিক্যাল মেশিন ভাবো, সেখানে তুমি যা পাওয়ার ইনপুট দিচ্ছ সেম ইকুইভ্যালেন্ট কিন্তু তুমি আউটপুটের কম পাবে সবসময়। কারণ সেই মেশিনটার মধ্যে কিছু ডিভাইস থাকবে, তার মধ্যে ইলেকট্রিসিটি লস হবে, দেখবে যে সেই মেশিনটা গরম হচ্ছে, তার মধ্যে ফ্রিকশনাল পার্ট থাকবে। তাহলে সেইগুলোর জন্য মেশিনের কিছুটা যে ইনপুট পাওয়ার সেটা কিছুটা নষ্ট হয়ে যাবে। সেই নষ্ট হয়ে গেল 200 ওয়াট, এখানে নষ্ট হয়ে গেছে, তাহলে 800 পেলাম। তাহলে এখানে 800 ওয়াট ডিভাইডেড বাই 1000 ওয়াট ইন্টু 100%, এইটা হবে সেই ইটা, খাতায় নোট করো। তারপর আমি এর আসছি। তাহলে ওয়াট ওয়াট কেটে গেল, একটা দুটো কেটে গেল। আচ্ছা, এটাকে 2 দিয়ে কাটলে, আচ্ছা 2 দিয়ে কাটবো না, এটা 10 থাক নিচে, এখানে একটা শূন্য আর এখানকার একটা শূন্য কেটে দাও। তাহলে এটা হলো 80%। ঠিক আছে, তাহলে আউটপুট বাই ইনপুট অর্থাৎ এফিসিয়েন্সি, ফর্মুলাটা লেখো, এফিসিয়েন্সি ইটা ইজ ইকুয়াল টু আউটপুট বাই ইনপুট ইনটু 100%। এখন এইখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে আউটপুট কি? আউটপুট কি? আউটপুট ফোর্স, না আউটপুট কি বলে এনার্জি, না আউটপুট পাওয়ার, না কি? সেটাতে আসছি। দেখো এখানে আমরা করেছি আউটপুট পাওয়ার। দেখো ওয়াট তো পাওয়ারের ইউনিট হয়, ওয়াট তো পাওয়ারের ইউনিট হয়। আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার, তাহলে এটাকে লিখেছো নিশ্চয়ই। তাহলে দেখো আমি যদি এইটাকে পুরো কথাটা লিখি, তাহলে পুরো কথাটা লিখলে দেখো আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার ইন্টু 100%, এমন হলো। আচ্ছা পাওয়ার মানে কি? পাওয়ার মানে ওয়ার্ক ডান বাই টাইম, অর্থাৎ কৃতকার্য বাই সময়। তাহলে ওপরে পাওয়ারের ফর্মুলা আমি কৃতকার্য ওয়ার্ক ডান লিখলাম বাই টাইম, এটা কিন্তু আউটপুটের কৃতকার্য। ঠিক আছে, এটা আউটপুটের, এটা আউটপুট। আর নিচে কি লিখবো? ওয়ার্ক ডান ইনপুট বাই টাইম, সেই একই টাইমে তো আউটপুট ইনপুট হচ্ছে। তাহলে টাইম টাইম কেটে গেল, ইনটু একটা 100% থাকছে। তাহলে ওয়ার্ক আউটপুট বাই ওয়ার্ক ইনপুট ইন্টু 100%। তাহলে দেখো পাওয়ার দিয়ে অনুপাত করলেও আমি এফিসিয়েন্সি পাবো। আমি যদি ওয়ার্ক ডান বা এনার্জি দিয়ে, ওয়ার্ক ডানের আবার আরেকটা হয়, বলা যায় যে এটা এনার্জি, তাহলে এনার্জি দিয়ে যদি আমি আউটপুট এনার্জি বাই ইনপুট এনার্জি করি, সেটাতেও আমি এফিসিয়েন্সি পাবো। ঠিক আছে, তার মানে এটাকে এবার আমি ওপরে লিখছি, এটা লিখে নাও। আচ্ছা, এবার এই লাইনটা থাক, আমি ওপরের গুলো মুছে দিচ্ছি। এখন দেখো এইটার পরে তোমরা লিখবে, আমি এখানটায় লিখছি। ঠিক আছে, এখানে আর তোমরা স্ক্রিনে দেখতে পাবে না, এই জায়গাটা আমি এখানে লিখছি। এটার পরে ইজ ইকুয়াল টু দিয়ে আমি এখানটায় লিখছি। আচ্ছা ওয়ার্ক আউটপুট মানে কি? ওয়ার্ক মানে ওয়ার্ক ডান, মানে তোমরা ফর্মুলা জানো, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে আউটপুটের ফোর্স হিসেবে ছিল কি আমাদের লোড, আর ডিসপ্লেসমেন্ট হিসেবে আমাদের ছিল এক্স। খেয়াল করে দেখো তোমাদের খাতায় লেখা আছে। আর ইনপুটে ছিল, দেখো
এফোর্ট ইনটু তার ডিসপ্লেসমেন্ট ছিল ওয়াই। আজকে দেখো এখানে আমি একটা ছবিতে দেখিয়েছিলাম যে এদিকে ওয়াই, এদিকটা ছোট্ট মতো একটা এক্স, যেটা থেকে ভিআর বের করলাম। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, এবার এটা মুছে দিলাম, তোমাদের এতক্ষণ নিশ্চয়ই এটা লেখা হয়েছে, এটাও লেখা হয়ে গেছে। দেখো ওয়ার্ক আউটপুট মানে কি, আউটপুটে আমাদের ছিল লোড, তার সাথে তার অতিক্রান্ত দূরত্ব এক্স। ওয়ার্ক ইনপুট মানে কি এফোর্ট, তার সাথে অতিক্রান্ত দূরত্ব ওয়াই। এটা লিখে নিয়েছি। ইনটু কিন্তু একটা 100% আছে, আমি যদি ভুলে যাই তাও আছে এখানে। এখন দেখো এখানে আমি একটা সিস্টেম করে এটাকে লিখি, দেখো এইটাকে লিখছি এরকম, লোড বাই এফোর্ট। আর নিচে এটাকে লিখছি দেখো ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স। দেখো এখানে যা আছে এখানে তাই আছে, শুধু আমি একটু সাজিয়ে গুছিয়ে লিখেছি, খেয়াল করো। অখিলেশ বুঝতে পারছো? অখিলেশ আছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে উপরে দেখো এই জিনিসটাকে আমি উপরে পাঠিয়ে দিচ্ছি, আর এটাকে দেখো উল্টে দিয়েছি নিচে। এটা তোমরা বুঝতে পারছো যে এই জিনিসটাই এখানে আছে কিন্তু। আচ্ছা, ইনটু 100%। আচ্ছা, লোড বাই এফোর্ট কে কি বলেছিলাম খোকা? লোড বাই এফোর্ট কে কি বলেছিলাম? এম এ। ভেবে দেখো, তোমার খাতায় লেখা আছে লোড বাই এফোর্ট কে এম এ। আর এটাকে কি বলেছিলাম? ওয়াই মানে ডিস্টেন্স ট্রাভেলড বাই এফোর্ট বাই ডিস্টেন্স ট্রাভেলড বাই লোড, সেটাকে কি বলেছিলাম? ভিআর। তার মানে এফিসিয়েন্সি হলো এইটা, দেখো এই যে এফিসিয়েন্সি এইটা এইটা, এটা এম এ বাই ভিআর ইন্টু 100%। এইটা মেশিনের একটা বড় ফর্মুলা, বড় ফর্মুলা। আমরা এইখান থেকে এফিসিয়েন্সি বের করে তোমরা আমাকে রিপ্লাই করো যে এফিসিয়েন্সি কত হচ্ছে, এই ফর্মুলাটাই বসিয়ে চটপট। বলো, এগুলো মুছে দিই। তাহলে তোমাদের বেরিয়েছে এতক্ষণ টাকা টাইম লাগার কথা স্যার না, তাড়াতাড়ি 50। বলো। স্যার 50। 50, 50%, ঠিক বলেছো। তাহলে 50% হচ্ছে এই মেশিনটার এফিসিয়েন্সি। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, এফিসিয়েন্সি কিন্তু সত্যি কথা বলতে ভাবো যে এফিসিয়েন্সি স্যার কোনো একটু বুঝে মেশিনের দিন। আচ্ছা বুঝিয়ে দেবো, এই ফর্মুলায় বসিয়ে দাও। দেখো দুম করে এম এ কে বসাও 40, দুম করে ভিআর এর জায়গায় বসাও 80, ইন্টু 100%, দুম দাম করে কাটাকাটি করো, টু দিয়ে এটা করো 50, তারপরে 50%। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা স্যার। এবার আমাকে বলো, এবার আমাকে বলো যে একটা মেশিন, ওই বাজারে যাওয়ার এক্সাম্পলটাকে একটুখানি ভেবে বলো যে একটা মেশিন সে যদি 100% আউটপুট দেয়, যদি দেয়, আমি ধরে নিলাম যদি দেয়, তাহলে সেই মেশিনটা ভালো হবে না যে মেশিনটার এফিসিয়েন্সি কমের দিকে থাকবে তার সেটা ভালো হবে? কোনটা তুমি চুজ করবে? বলো বলো বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি ভেবে বলো। স্যার 100% যেটা। 100% কারেক্ট। বাট পৃথিবীতে এমন কোনো মেশিন পাওয়া যায় না, পৃথিবীতে এমন কোনো মেশিন পাওয়া যায় না যেটার 100% এফিসিয়েন্সি। কোনো মেশিন পাওয়া যাবে না। তুমি মনে করো দোকান থেকে 5 টাকা দিয়ে একটা বিস্কুটের প্যাকেট কিনে নিয়ে আসলে, তুমি ভাবলে যে বিস্কুট আমি 5 টাকার সমপরিমাণ বিস্কুট পেয়েছি, পাওনি। তুমি হয়তো 4 টাকার বিস্কুট পেয়েছো, কারণ ওই বিস্কুটটা বিক্রি করে, ওই প্যাকেটটা বিক্রি করে কোম্পানি কিন্তু প্রফিট করেছে। সে ধরো 1 টাকার
দেয়নি তোমাকে, 4 টাকার পরিমাণ মাল দিয়েছে, তবে গিয়ে সে 1 টাকা পেয়েছে। সুতরাং তুমি দিয়েছো 5 টাকা, পেয়েছো 4 টাকা। তুমি ট্রেনের মধ্যে ঝালমুড়ি কিনতে শুরু করলে, ধরো 10 টাকার ঝালমুড়ি কিনলে, ওই লোকটা তোমাকে পুরো 10 টাকার ঝালমুড়ি যদি দিয়ে দেয়, তাহলে লোকটা বাড়িতে গিয়ে কি টাকা দিয়ে খাবে ভাবো। তাহলে কোনো মেশিনের কিন্তু 100% এফিসিয়েন্সি সম্ভব না। কোশ্চেন থাকে এটা, যে কোনো মেশিন 100% এফিসিয়েন্সি হওয়া সম্ভব কি, তখন এটার উত্তর হবে না। আচ্ছা, এবার যদি কোশ্চেন করে যে যে মেশিনের এফিসিয়েন্সি 100%, সেই মেশিনকে কি বলা হয়, কোশ্চেনগুলো খাতায় লিখবে। যে মেশিনের এফিসিয়েন্সি অর্থাৎ কর্মদক্ষতা 100%, সেই মেশিনকে কি মেশিন বলা হবে? যদি কোনো মেশিন এমন তৈরি হয় যে তার কর্মদক্ষতা একেবারে 100%, তখন সেই মেশিনকে বলা হবে আইডিয়াল মেশিন। খাতায় নোট করো, আইডিয়াল মেশিন, IDAL, আইডিয়াল মেশিন। পৃথিবীতে বা আমার জানা কোনো প্ল্যানেটের মধ্যেও এমন কোনো মেশিন নেই যে মেশিনের এফিসিয়েন্সি 100% হয়। সুতরাং পরীক্ষাতে যদি কোনো কোশ্চেন দেখো যে 100% এফিসিয়েন্সি যুক্ত মেশিনকে কি বলা হয়, তোমরা উত্তরটা অবশ্যই দেবে আইডিয়াল মেশিন বলা হয়। কিন্তু মাথার মধ্যে যেন থাকে যে এই রকমের মেশিন কিন্তু পৃথিবীতে কোথাও নেই। ঠিক আছে, এক। 2 নম্বর পয়েন্ট, তাহলে এফিসিয়েন্সি 100-এর নিচেই হবে, 100-এর নিচেই হবে। আমি একটা এক্সাম্পল এখানে দিয়েছি, এখানে 50% এফিসিয়েন্সি। এবার এফিসিয়েন্সি 1 থেকে শুরু করে 100টাকে মাঝখানে দুটো কেটে দিলাম, একটা 50, ঠিক 50টা তার বাপাস আর তার ডান পাশ, এটাই খেয়াল করো। ঠিক 50% এফিসিয়েন্সি যার, তার থেকে যেটা বেশি অর্থাৎ 60%, 70%, 80% এফিসিয়েন্সি, সেই মেশিনগুলোর ক্ষেত্রে কি হয়, সেই মেশিনগুলো খুব ভালো মেশিন, ঠিক আছে, কিন্তু সেই মেশিনগুলোকে রিভার্সেবল মেশিন বলা হয়। খাতায় নোট করে নাও, সেই মেশিনগুলোকে রিভার্সেবল মেশিন বলা হয়। রিভার্সেবল স্যার অর্থাৎ প্রশ্নটা একবার বলুন। ফিরে, লেখো যে যে মেশিনের এফিসিয়েন্সি 50% অপেক্ষা বৃহত্তর, যে মেশিনের এফিসিয়েন্সি 50% অপেক্ষা বৃহত্তর, সেই ধরনের মেশিনকে কি মেশিন বলা হয়? তার উত্তর হচ্ছে রিভার্সেবল মেশিন। REVERSIBLE, REVERSIBLE, রিভার্সেবল মেশিন। কেন দেখো, রিভার্সেবল মেশিন দেখো, বিষয়টাকে একটুখানি যদি একটা ছবির মাধ্যমে মনে রাখি, তাহলে দেখো একদম মনে থেকে যাবে। দেখো এই যে এই জায়গাটাতে আমি লোডটা চাপিয়েছিলাম, অনেক ভারী একটা লোড, আর এখান দিয়ে আমি অল্প একটা লোড দিয়েছিলাম, অল্প একটা এফোর্ট দিয়েছিলাম, দিয়ে এটাকে আমি শিফট করে দিয়েছিলাম। এখন আমি যদি এফোর্টটা যদি তুলে নিই, তাহলে এই লোডটা আবার নেমে নিচের জায়গায় চলে আসবে, রিভার্সেবল। এবার যদি এমন হয় যে এই জায়গাটাতে যে বিয়ারিংটা দিয়ে ঘুরছে, এটা যেটার উপর আটকে আছে বিয়ারিং এর সাহায্যে ঘুরছে, সেই বিয়ারিংটা মনে করো যে জং ধরে জাম হয়ে গেছে, ঠিক আছে, আমি এখানে জোরে ফোর্স দিয়ে নামিয়েছি, এফিসিয়েন্সি কম, 50%-এর কম, এফিসিয়েন্সি 50%-এর কম। এবার আমি এখানে নামিয়ে ছেড়ে দিলে ও তো জংয়ে ওর এনার্জি আটকে বসে আছে, তাহলে সেই মেশিনটা আর ফিরে এই জায়গায় আসবে না। তাহলে সেটাকে বলা হবে সেলফ লকিং মেশিন, সেলফ লকিং মেশিন। আর এটা হচ্ছে স্যার রিভার্সেবল। প্রশ্নটা একবার বলুন। স্যার প্রশ্নটা একবার বলুন। প্রশ্নটা হচ্ছে যে হ্যাঁ। যে মেশিনের কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি 50%-এর কম,
সেই মেশিনকে কি ধরনের মেশিন বলা হয়? সেই মেশিনকে কি ধরনের মেশিন বলা হয়? তাহলে সেটা হলো সেলফ লকিং মেশিন। এবার মনে করো একটা প্রবলেমে তোমাকে বলে দিয়েছে MAVR সব বের করলে, করে এফিসিয়েন্সি বের করে দিলে, দিয়ে দেখলে যে 40% হয়েছে। একটা মেশিন এরকম ধরো, একটা মেশিনের সব ডেটা ফেটা দিয়েছে, দিয়ে তুমি দেখলে যে এটা 40% হয়েছে এফিসিয়েন্সি। তাহলে এটা কি বলবে? সেলফ লকিং বলবে না রিভার্সেবল বলবে? স্যার বলো। সেলফ লকিং। সেলফ লকিং। আর যদি মোর দেন 50% হয়, ধরো 60% হয়েছে, তাহলে এটা কি ধরনের মেশিন বলবে? স্যার রিভার্সেবল। রিভার্সেবল মেশিন। এইগুলো নিয়ে কিন্তু সব খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন পেয়ে যাবে, তখন আমার কথা মনে পড়বে। আচ্ছা, তাহলে এটা হলো রিভার্সেবল মেশিন, যার এফিসিয়েন্সি মোর দেন 50%। তার একটা এক্সাম্পল 60%। এর এফিসিয়েন্সি লেস দেন 50%। এইটা, এই চারটা খাতায় লিখে নাও, বই থেকে পড়ে বুঝতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের মনে একজন আর প্রশ্ন এসছে যে যদি স্যার 50% হয় তো কি হবে স্যার? দেখো, 50% আগে আমাদের যে মেশিনটা এসেছিল সেটা 50% এসেছিল। ঠিক আছে? অ্যাকচুয়ালি কোনো মেশিন যদি 50% এফিসিয়েন্সি হয়, সেই মেশিনটা নাইদার রিভার্সেবল নট সেলফ লকিং, এইরকম একটা কিছু জায়গায় পড়ে থাকবে। অ্যাকচুয়ালি ওই মেশিনটা সেলফ লকিং মেশিন হয়ে যাবে। কেন? কারণ শোনো, কারণ 50% মানে সমান সমান হয়ে আছে, তার মানে তো ব্যালেন্সড হয়ে আছে। ব্যালেন্সড হয়ে থাকলে কোনো দিকে তো ফোর্স নেই, তাহলে ও তো সেলফ লকিংই হয়ে গেছে। ও আর ফিরে আসার রাস্তা নেই। ঠিক আছে? ফিরে আসতে গেলে তো তাকে একটা ফোর্স লাগবে, সেই ফোর্স কে দেবে? ও তো ওই জায়গায় ব্যালেন্স হয়ে আছে। আচ্ছা, ফিরে এইটা এক। 2 নম্বর হচ্ছে যে একেবারে কাঁটায় কাঁটায় 50% এফিসিয়েন্সি, এইরকম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেটেড মেশিন পাওয়া যায় না। ওই ম্যাক্সিমাম মেশিনই দেখা যায় যে ওই 80% কি 70% এরকম এফিসিয়েন্সি আছে। সুতরাং ওগুলো সব রিভার্সেবল মেশিন। আর কোনো খুব বাজে মেশিন, যেমন আমি একটা জিনিস ধরি যে ধরো যে একটা বাড়িতে তুমি মিস্ত্রি নিলে, 400 টাকা দিয়ে মিস্ত্রি নিলে একটা, সারাদিনে তোমার শুধু উঠোনটা পরিষ্কার করলো, আর সারাদিন বসে বসে গল্প, খাওয়া দাওয়া স্নান করে কাটিয়ে দিয়ে চলে গেল। তাহলে সে এইটুকুনি কাজ করে এত পয়সা নিয়ে গেল, তার মানে তার কিন্তু এফিসিয়েন্সি 50%-এর নিচে। তার মানে সে কিন্তু সেলফ লকিং, সে, তাকে কিন্তু আর তুমি পরের দিন ডাকবে না। ভেবে দেখো, তার মানে ও কিন্তু লক হয়ে গেল, নিজে নিজেই লক হয়ে গেল, নিজের দোষে নিজে লক হয়ে গেল। সেলফ লকিং। তার মানে সেলফ লকিং মেশিন যদি হয়, তার এফিসিয়েন্সি হবে 50% এর নিচে। যদি 50% এর উপরে হয় তাহলে রিভার্সেবল হবে। আর কাটায় কাটায় 50% এটা পাওয়া যায় না জেনারেলি। ঠিক আছে? কারণ দেখো 50% সেটা হতে পারে 50.1 কি 49.9 এরকম। তার নিচে হওয়া মানেই তো লকিং হয়ে যাবে, আর উপরে হওয়া মানেই তো রিভার্সেবল হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এইটুকুনি থাকুক আজকে। আমার এই ঘরটা প্রচন্ড গরম, আমি আর পারছি না। আমি পরশুদিন ভ্যাকসিনেটেড হয়েছি, তার মধ্যে একটু শরীরটাও খারাপ আছে। ঠিক আছে, এইটুকুনি যা বুঝিয়েছি, এইটুকুনির মধ্যে তোমাদের কারো কিছু কোশ্চেন আছে? চটপট বলো, চটপট বলো।